যুক্তরাষ্ট্র শেখ হাসিনাকে হয়তো ক্ষমতায় দেখতে চাচ্ছে না, তাই বাংলাদেশের একটি বাহিনীর উপর নিষেধাজ্ঞা দিয়েছে, এমন মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিবিসিকে দেয়া একান্ত সাক্ষাৎকারে একথা বলেন তিনি। বিচার বহির্ভূত হত্যার দাবির সাথে তথ্য প্রমাণের মিল নেই বলেও উল্লেখ করেন শেখ হাসিনা। বাংলাদেশ নিয়ে আন্তর্জাতিক খেলা চলছে মন্তব্য করে শঙ্কা প্রকাশ করেন তিনি। কতজনকে ভিসা নিষেধাজ্ঞা দিচ্ছে আমেরিকা, এরকম একটা আপডেট আছে আসলে, যে আমেরিকার যে উচ্চ পর্যায়ে কর্মকর্তা আফরিন আক্তার এবং আইরিন লাউবাচা তারা এসেছেন, তারা একটা ইঙ্গিত দিয়েছেন যে আগামী কয়েক সপ্তাহের ভিতরে একটা ভিসা নিষেধাজ্ঞা। আসসালামু আলাইকুম দর্শক শ্রোতা, প্রধানমন্ত্রীকে হয়তো আর ক্ষমতায় দেখতে চাচ্ছে না যুক্তরাষ্ট্র বা আমেরিকা। এবার প্রধানমন্ত্রীকে নিষিদ্ধ করলো যুক্তরাষ্ট্র। এবার কিন্তু কঠিন বিপদে পড়তে যাচ্ছেন প্রধানমন্ত্রী, এবং বিএনপির জন্য সুখবর রয়েছে। তো এই সব চাঞ্চল্যকর সব তথ্য আপনারা এই ভিডিওর সামনে আপনারা দেখতে পারবেন। তো আজকের এই ভিডিওতে কিছু চাঞ্চল্যকর তথ্য এবং গোপন তথ্য তুলে ধরা হয়েছে, তাই সকলকেই অনুরোধ করব ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য, তাহলে সম্পূর্ণ বিষয়টি আপনারা ক্লিয়ারভাবে বুঝতে পারবেন। তো দর্শক শ্রোতা, আর দেরি না করে আমরা মূল ভিডিওতে চলে যাই। চ্যানেলে যদি নতুন দর্শক হয়ে থাকেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। ভালোই চলতেছে, শেখ হাসিনাও ক্ষমতায় আছে, মন্ত্রী পরিষদ ক্ষমতায় আছে, জনগণ শান্ত নিরিবিলি চুপচাপ, তার মানে দেশ ভালোই চলতেছে, শেখ হাসিনা 5 বছর টিকে গেল। বিষয়টি এত সহজ নয় দর্শক। আমি মনে করি যে কিছুই ঠিকঠাক মতো চলছে না। আপনারা জানেন যে সরকার মারাত্মক অর্থনৈতিক সংকটে আছে, নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দাম মানুষের নাগালের বাইরে। সরকার গতকালকেও দেখলাম যে চায়নার এক ব্যাংকের কাছ থেকে $400 মিলিয়ন হাওলাত চায়, এবং শেখ হাসিনা অনবরত আমেরিকার বিরুদ্ধে নিষেধাজ্ঞা করে যাচ্ছে। তিনি গতকালকে বলেছেন যে আমেরিকা স্যাংশন দিলে আমরাও স্যাংশন দিব। এই যখন পরিস্থিতি, তখন আমরা দেখলাম যে নির্বাচনের পরেই প্রথম কিছু মার্কিন প্রতিনিধি আসলেন, যার ভিতরে আফরিন আক্তার, তিনি এর আগেও এসেছেন, আইরিন লাউবাচা নিরাপত্তা উপদেষ্টা তিনিও এর আগে এসেছেন, এবং ইউএসএআইডির একজন প্রধান ডিরেক্টর তিনি এসেছেন। এবং আমরা দেখলাম যে এসে তারা বিএনপির সঙ্গে একটা বৈঠক করলেন। সেখানে মির্জা ফখরুল ছিলেন, আমির খসরু মাহমুদ ছিলেন, এবং আমরা দেখলাম যে সুশীল সমাজের সঙ্গে একটা বৈঠক করলেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন অধ্যাপক ছিলেন, তৃতীয় মাত্রা জিল্লুর সাহেব ছিলেন, সিআইডির বিশেষ ফেলো ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য ছিলেন, এবং অধিকারের সম্পাদক আদিলুর রহমান, যিনি জেল কাটলেন কিছুদিন আগে, তিনিও ছিলেন। এবং তাদেরকে নিয়ে একটা দীর্ঘ একটা ডিসকাশন করলেন, এবং এই নির্বাচন নিয়ে। তারপরে দেখলাম যে সরকারের হাসান মাহমুদের সঙ্গে সালমান কমার সঙ্গে বৈঠক করেছেন। বৈঠক করে তারা আসলে একটা ধারণা নেওয়ার চেষ্টা করেছেন, এবং এই ধারণা নেওয়ার পরে আমরা দেখলাম যে এখন নতুন করে আবার এই শ্রমিকদের অধিকার নিয়ে নতুন একটা তদন্ত শুরু হবে, এবং আমেরিকার কর্মকর্তারা এসে 5টা দেশে তদন্ত করবেন। তার ভিতরে বাংলাদেশের একটা, ভারত পাকিস্তান আছে, কম্বোডিয়া আছে। এইসব দেশে আসলে প্রতিযোগিতামূলক বাজারে টিকে থেকে অধিক মুনাফা অর্জনের জন্য সস্তায় শ্রমিক পাওয়ার ক্ষেত্রে শ্রমিকদের কোনো অধিকার লঙ্ঘন হচ্ছে কিনা, শ্রমিকদের মানবাধিকার খর্ব হচ্ছে কিনা, এইগুলো নিয়ে তারা তদন্ত করবে। এখন অনেকেই প্রশ্ন করতে পারেন যে এটা কি রাজনৈতিক? অবশ্যই বলবো যে হ্যাঁ, এটা একটা রাজনৈতিক, কারণ সব জায়গায় কিন্তু আমেরিকা এগুলো করে না। চায়নার ক্ষেত্রে কিন্তু করেনি। তার কারণ হচ্ছে চায়নার ওখানে আমেরিকার ইন্টারেস্ট নাই। বাংলাদেশের ক্ষেত্রে আছে, ভারতের ক্ষেত্রে আছে, পাকিস্তানের ক্ষেত্রে আছে। এইসব নেগোসিয়েশনের, এইসব তদন্তের একটা পরোক্ষ অর্থই হচ্ছে ওই সরকারকে চাপে রাখা। এবং মার্কিন সরকার কিন্তু নির্বাচনের আগেই সেই ভিসা নীতি ঘোষণা করেছিল। এবং আপনারা যারা মনে করেন যে আমেরিকা ম্যানেজ হয়ে গিয়েছে, আমি মনে করি যে ভারত কর্তৃক আমেরিকা ম্যানেজ হয়নি, হয়তো একটা স্টেপ পিছনে সরে গিয়েছে। পিছনে সরে গিয়ে তারা আসলে আরেকটু দেখতে চায় যে সরকার কি করে। যেমন আমরা দেখেছি যে নির্বাচনের পরে 1-1.5 মাস পরেই আমরা দেখলাম যে বিএনপির একজন করে নেতা কারাগার থেকে বেরিয়ে আসতেছে। আপনারা কি মনে করেন তারা এমনিতেই বেরিয়ে আসতেছে? না, তারা মূলত আমেরিকার চাপেই বেরিয়ে আসতেছে। যদি আমেরিকা তার প্রভাব রাখাতো, তাহলে এই বিএনপির প্রত্যেকটা নেতা তারা এই জেলখানায় মৃত্যুবরণ করতো। ডক্টর ইউনূস জেলে থাকতো, আদিলুর রহমান খান জেলে থাকতো, এমনকি আরো অনেক 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 গ্রেপ্তার। আমেরিকার কারণে যেমন এই র্যাবের ক্রসফায়ার বন্ধ হয়েছে, গুম খুন বন্ধ হয়েছে, ঠিক তেমনি কিন্তু আমেরিকার কারণেই এই 25-30 হাজার লোক মাত্র কারাগারে গিয়েছে। না হলে কিন্তু এই আওয়ামী লীগ পুরো দেশটাকেই কারাগার বানিয়ে ফেলতো পাশের বিদেশি শক্তিগুলোর সহায়তায়। জানেন তো কাদের কথা বলতেছি? আশেপাশে কিছু দেশ আছে যারা এই হাসিনাকে টিকিয়ে রেখেছে তাদের সহায়তায়। শুধু আমেরিকার কারণে কিন্তু এখনো মানবাধিকার আছে। আমেরিকা এসে মির্জা ফখরুলকে বলেছে যে আমরা তোমাদের পাশে আছি, আমরা তোমাদেরকে বিরোধী দল হিসাবে স্বীকৃতি দেই। যেখানে শেখ হাসিনা অনবরত বলতেছে যে বিএনপি সন্ত্রাসী দল, তাদেরকে নিষিদ্ধ করতে হবে। এবং আবার ক্ষমতায় যেহেতু শেখ হাসিনা এসে গিয়েছে, এবার বিএনপিকে নিষিদ্ধ করার একটা প্রক্রিয়া শেখ হাসিনা চূড়ান্ত করতে চায়। এমন অবস্থায় আমেরিকা এসে বলেছে যে আমরা বিএনপিকে বিরোধী দল হিসাবে সম্মান করি, পৃথিবীর অন্যান্য দেশের বিরোধী দলের মতো, যেটা একটা বিশাল ব্যাপার। এখন যখন বিএনপির সঙ্গে তাদের কথা হয়েছে বা সুশীল সমাজের সঙ্গে কথা হয়েছে, তখন আমেরিকার এই কর্মকর্তা আফরিন আক্তার, আইরিন লাউবাচা তারা ইঙ্গিত দিয়েছেন যে তারা যেই ভিসা নিষেধাজ্ঞা ঘোষণা করেছে এর আগে,
তার একটা তালিকা তারা তৈরি করতেছে, এটা হয়তো কয়েক সপ্তাহের ভিতরে বা মাসের ভিতরে তারা এটা প্রকাশ করবে। এটা প্রকাশ করবে যে বাংলাদেশের যে 7ই জানুয়ারি নির্বাচন হয়েছে সেই নির্বাচনের সুষ্ঠু অবাধ নিরপেক্ষ হয়নি, এবং সেই নির্বাচনকে যারা বিঘ্ন করেছে সেই সব জড়িত ব্যক্তিদের উপর 100 জনের উপর বা 200 জনের উপর বা 150 জনের উপর সংখ্যা দিয়ে বলবে আমরা ভিসা নিষেধাজ্ঞা প্রয়োগ করিলাম। নাম বলবে না, কিন্তু সংখ্যাটা বলবে, এরকম বলে অনেক জায়গায়। এবং সেটা হতে পারে, তারা আগে বলেছে যে ভিসা নিষেধাজ্ঞা, সেটা হতে পারে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য, পুলিশ, সামরিক বাহিনীর, রাজনীতিবিদ, বিচার বিভাগ, এমনকি সাংবাদিক, সুশীল সমাজ। মোট কথা আমেরিকা যাদেরকেই মনে করবে যে তারা 7 জানুয়ারির সুষ্ঠু নির্বাচনের অন্তরায় হয়েছিল, তাদের উপরই এই ভিসা নিষেধাজ্ঞাটা প্রয়োগ করা হবে, যেটা খুব শীঘ্রই আসতে পারে। সুতরাং আমি মনে করি যে ভারতের সঙ্গে অবশ্যই আমেরিকার বাংলাদেশ ডায়লগ হতে পারে, কিন্তু তারা একমত হয়ে গিয়েছে, এবং একমত হওয়ার কারণে হাসিনাকে পুরোপুরি ছেড়ে দিবে বিষয়টা কিন্তু তাও না। আবার হাসিনাকে একদম টুটি চেপে ধরবে বিষয়টা তাও না। কারণ আপনারাও জানেন, আমিও জানি যে এই ভিসা নিষেধাজ্ঞার ফলে হয়তো আওয়ামী লীগের বা হাসিনা নামক স্বৈরাচারের কিছু নাটবল্টু সমস্যায় পড়বে, তারা আমেরিকা যেতে পারবে না। কিন্তু তার মানে এই নয় যে এই ভিসা নিষেধাজ্ঞায় হাসিনার পতন হবে। আগেও বলেছি, আবারও বলি যে হাসিনার পতন হবে একমাত্র গণ আন্দোলনে। হয়তো এইসব আমেরিকায় যেগুলো করবে সাময়িক সমস্যায় তারা পড়ে যাবে, এটা হচ্ছে বাস্তবতা। কারণ আমেরিকার মতো দেশে যেতে না পারাটা শুধু সেই না, তার পুরো ফ্যামিলি সাফার করবে। যার উপর নিষেধাজ্ঞা দিবে সে, তার স্ত্রী, বাচ্চা কাচ্চা কেউ কিন্তু আমেরিকা আজীবনের জন্য যেতে পারবে না। সুতরাং এটা তো অবশ্যই একটা বিশাল বিষয়, এবং এরকম একটা লিস্ট কিন্তু আসতেছে। আর দ্বিতীয় হচ্ছে যে আমেরিকা দেখতেছে যে সরকার আসলে কি করে। এখন সরকারের সামনে যে অর্থনৈতিক চ্যালেঞ্জ গুলা, এইগুলা যদি ওভারকাম করতে চায় তাহলে আইনের শাসন দরকার। ব্যাংক লুটপাট বন্ধ করতে হবে, ভূমি দখল বন্ধ করতে হবে, ঘুষ খাওয়া বন্ধ করতে হবে, প্রতিষ্ঠানে প্রতিষ্ঠানে দুর্নীতি বন্ধ করতে হবে, প্রকল্প লুট বন্ধ করতে হবে। এগুলো যদি শেখ হাসিনা বন্ধ করে, তাহলে শেখ হাসিনার আশেপাশে যে অলিগাররা আছে, সালমানের প্রমাণে সালম, সাবিত গ্রুপ, ওরিয়ন গ্রুপ, এইসব গ্রুপ, বসুন্ধরা গ্রুপ, এরা কিন্তু হাসিনাকে ক্ষমতা টিকে রেখেছে। কাজেই হাসিনা যদি এদের উপর কঠোর হওয়া শুরু করে দেশের অর্থনীতিকে বাঁচানোর স্বার্থে, তখন এইসব অলিগাররাই হাসিনাকে বলবে তাহলে তোমাকে আমরা বিনা ভোটে টিকিয়ে রেখেছি কেন, তাহলে তো আমরা আরেকজন আনতে পারি। তো আসলে হাসিনার পক্ষে আসলে এই দেশকে, দেশের অর্থনীতিকে সুন্দরভাবে আইন অনুযায়ী পরিচালনা করা সম্ভব না, এটা আমরা সবাই জানি। তো এই কারণে আমেরিকা আসলে দেখছে যে কি করা যায়। দেখুন, আমি আমাদের চিন্তা একরকম, আমেরিকা চিন্তা একরকম। আমেরিকা কিন্তু পৃথিবীর অনেক দেশে আপনারা দেখেন মানবাধিকার লঙ্ঘন হচ্ছে, আমেরিকা কিচ্ছু বলতেছে না। ওই যে যেমন ইসরায়েলের কথাই ধরি, আবার আমাদের এখানে বলতেছে। তো এরকম ওদের কিছু হিসাবে আছে। আপনি যেমন মনে করেন যে এই 7 জানুয়ারি নির্বাচনটা হাসিনা করলো, আমেরিকা কিছু বলে না কেন? আমেরিকার যেসব প্ল্যান আছে, এইসব প্ল্যানগুলো বাস্তবায়নের প্রক্রিয়া আছে, এই প্রক্রিয়া অনুসরণ করতে হয়, এই জন্য সময় লাগে। কিন্তু আমেরিকা ম্যানেজ হয়ে গিয়েছে, এই কথাটা বলার সময় এখনো আসেনি। হ্যাঁ, হয়তোবা আমরা যেভাবে চেয়েছি সেভাবে করিনি, তাই বলছে করবে না তাও না। এখন আমরা দেখি আসলে আমেরিকা কি করে। আমি মনে করতেছি যে হয়তো কয়েক সপ্তাহ বা মাসের ভিতরেই আওয়ামী লীগের যে শাসনযন্ত্র, এই শাসনযন্ত্রের সঙ্গে যে সংশ্লিষ্ট মানুষজন, সেটা বিচারক হতে পারে, আমলা হতে পারে, সাংবাদিক হতে পারে, সুশীল সমাজের লোক হতে পারে, রাজনীতিবিদ হতে পারে, তাদের উপর একটা ভিসা নিষেধাজ্ঞা আসতেছে। এবং আমি এও মনে করি যে এই ভিসা নিষেধাজ্ঞা প্রয়োগের ফলে আওয়ামী লীগের কিছুই হয়তো হবে না, হয়তো কিছু লোক আমেরিকা যেতে পারবে না, কিন্তু মূলত এটা হবে আওয়ামী লীগের জন্য একটা মেসেজ যে আমেরিকা আসলে পিছু টান দেয়নি, আমেরিকা সরে যায়নি। যেটা নির্বাচনের আগে আমেরিকা বাংলাদেশ জনগণের সঙ্গে কমিটমেন্ট করেছিল যে যদি নির্বাচন সুষ্ঠু অংশগ্রহণ না হয় তাহলে যারা এর সঙ্গে জড়িত তাদেরকে আমেরিকা ভিসা নিষেধাজ্ঞার আওতায় আনবে, এবং সেটারই বাস্তবায়ন খুব শীঘ্রই হতে যাচ্ছে বলে আমি বিশ্বাস করি। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক। ইউরোপীয় ইউনিয়ন শেষ পর্যন্ত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সম্পর্কে রিপোর্ট দিয়েছে, এবং এই রিপোর্টে বিষয় যেটা আগে ভাবা হচ্ছিল ঠিক তাই। এই নির্বাচন যে একটি আমিরামি নির্বাচন, এই নির্বাচন যে গণতন্ত্রের মানদণ্ডে একটি গ্রহণযোগ্য নির্বাচন নয়, সেটি একেবারে তারা পরিষ্কারভাবে বলেছে। তার খুঁটিনাটি বিস্তারিত দিক তুলে ধরেছে দর্শক, এবং বলছেন যে এইটা কোনো প্রতিযোগিতামূলক নির্বাচন না, এখানে কোনো বাছাই করার কোনো স্কোপ নেই, এবং নাগরিক অধিকার সীমিত ছিল। সবকিছু মিলিয়ে এই নির্বাচন কোনো গণতান্ত্রিক নির্বাচন নয়, এমনটাই তারা তাদের বিস্তারিত রিপোর্টে তুলে ধরেছে। মানবজমিন এই রিপোর্টটি সামনে এনেছে। এখানে বলা হচ্ছে যে সামগ্রিকভাবে বাংলাদেশের 2024 সালের সংসদ নির্বাচন কিছু গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক গণতান্ত্রিক মানদণ্ড পূরণ করতে পারেনি। নাগরিক ও রাজনৈতিক অধিকার, যার মধ্যে সমাবেশ, সমিতি, আন্দোলন এবং বক্তৃতা অন্তর্ভুক্ত, এগুলো প্রতিযোগিতামূলক নির্বাচনের জন্য অপরিহার্য হলেও বাংলাদেশের নির্বাচনের ক্ষেত্রে তা সীমাবদ্ধ ছিল। বিচারিক কার্যক্রম এবং গণগ্রেপ্তারের মাধ্যমে বিরোধী রাজনৈতিক দলগুলোর তৎপরতা মারাত্মকভাবে সীমিত হয়ে পড়ে। এবং এখানে বলা হচ্ছে যে এই নির্বাচনটা কেবলই ছিল ক্ষমতাসীনদের মধ্যকার আভ্যন্তরীণ নির্বাচন। রাজনৈতিক দলগুলোর আসন ভাগাভাগি চুক্তি এবং আওয়ামী লীগের নিজস্ব প্রার্থী এবং দলের সাথে যুক্ত স্বতন্ত্র প্রার্থীদের মধ্যে প্রতিযোগিতা ভোটারদের স্বাধীনতাকে স্বীকৃতি দেয়নি। মিডিয়া ও সুশীল সমাজও বাক স্বাধীনতা নিশ্চিত করতে সহায়ক ছিল না। সমালোচনামূলক পাবলিক বিতর্ক সীমিত ছিল।
12তম অর্থাৎ দ্বাদশ জাতীয় সংসদ। তো দর্শক শ্রোতা, আপনারা সম্পূর্ণ ভিডিওটি ধৈর্য সহকারে দেখেছেন। তো সম্পূর্ণ ভিডিওটি ধৈর্য সহকারে দেখার জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো দর্শক শ্রোতা, আজকের এই ভিডিওটি সম্পূর্ণ দেখেছেন। তো এখানে কিন্তু চাঞ্চল্যকর তথ্যগুলো আপনারা আজকের এই ভিডিওতে দেখতে পেয়েছেন। তো ভিডিও সম্পর্কে আপনি যেহেতু দেখেছেন, তো ভিডিও সম্পর্কে আপনার কি মতামত, আপনার কি মন্তব্য, সেটা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিবেন। তো দর্শক শ্রোতা, এখন কিন্তু মধ্যবর্তী নির্বাচনের জন্য কিন্তু আহ্বান করতেছেন। আর উবাইদুল কাদের একটি কথা বলছেন যে মধ্যবর্তী নির্বাচন কি মামার বাড়ির আবদার নাকি, তো এরকম একটি মন্তব্য করেছেন। সেটা নিয়েও কিন্তু কথা হচ্ছে, সেটা নিয়েও কিন্তু হচ্ছে। তো দর্শক শ্রোতা, তো আপনার কি মতামত, সেটি অবশ্যই আপনি আপনার মতামতটি নির্দ্বিধায় কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দেবেন। আর একটি কথা হচ্ছে যে জনগণ কি চায়, জনগণ কিন্তু এত কিছু চায় না যে কে ক্ষমতায় থাকবে বা কে ক্ষমতায় থাকবে না, এটা নিয়ে কিন্তু তারা কিছুই আসে যায় না। কিন্তু জনগণের একটাই আবদার যে তারা যেন দুমুঠো খেতে পারে একটু ভালোভাবে। তো জিনিসপত্রের যে দাম, জিনিসপত্রের ঊর্ধ্বগতি, তো এগুলোর দাম আর কি একটু কমানো দরকার। তো তারা চায় একটু যাতে ভালোভাবে থাকতে পারে, ভালোভাবে খেতে পারে। তো ক্ষমতায় কে থাকলো না থাকলো এটা নিয়ে কিন্তু কারো যায় আসে না, কিন্তু দেশটা যাতে, দেশের মানুষ যাতে ভালো থাকতে পারে সেটার দিকেই কিন্তু লক্ষ্য রাখতে হবে সরকারকে। তো যাই হোক দর্শক শ্রোতা, যদি আমার কোনো ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন এবং আপনাদের মতামতটি অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দেবেন। দর্শক শ্রোতা, কে কোথা থেকে দেখছেন অবশ্যই দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে দেখতেছেন, ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলেই ভিডিওতে একটি লাইক করবেন এবং কমেন্ট করে কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। তো আজকের মতো এই পর্যন্তই, দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে। এবং এরকমই আপডেট নিউজগুলো সবার আগে পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টুডি নিউজের সাথেই থাকবেন। ধন্যবাদ।